নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই যে এখন আমি সব রান্নার ব্যবস্থা করছি। সকালে আমরা সব টিফিন খেয়েছি। আমি খেয়েছি রুটি, আর কালকে একটু বাসি মাংস ছিল, রাতে যে মাংসটা করা হয়েছিল সে বাসি মাংস খেয়েছি। আর ছেলে খেয়েছে আলুর তরকারি দিয়ে মুড়ি। যাই হোক, এটা এখন তরকারি হবে, এটা দিয়ে একটা সবজি করব, শুক্তো মতো সবজি করব, মানে না সবজি না পাঁচমিশালি, না শুক্তো না পাঁচমিশালি, সেরকম করব। যেহেতু আমার এই সবজিগুলো আমার থেকে গেছিলো পুরনো, রেখে দিলে নষ্ট হয়ে যাবে, এইগুলো করব। আমি বসিয়ে দিয়েছি। আর কালকে যে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, সেই ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ হবে, যেটা আমার ছেলে খুব ভালোবাসে। তাই এখন শুধু একটা তরকারি সর্ষে ইলিশ দিয়ে তো আর হবে না খাওয়া, ছেলের হবে, কিন্তু আমাদের তো হয় না, এক তরকারি দিয়ে সামনে খাওয়া যায়। তাই একটা পাঁচমিশালি সবজিটাও ছিল। তবে আজ এই কাঁচকলা, পেঁপে, তারপরে আজকে রান্না কচু, এই যে গিটি কচু, কেউ বলে মুখ কচু, কেউ বলে মুখী কচু, কেউ বলে গিটি কচু, কেউ বলে ঘট কচু। যাই হোক, এইগুলো আজকের সবজি আনা। এই দিয়ে আমার পাঁচমিশালি সবজি করব। এবার রান্না শুরু করি। বাটনি আছে, বাটনি করা আমার জন্য একটু কষ্ট হয়, তবু কিছু করার নেই, করতে হবে। আমরা এখন এই যে মেলার বাদাম নিয়ে এসে যে সবাই খাচ্ছি, কৌটার মধ্যে রেখেছি নরম হয়ে যাওয়ার ভয়ে। আর এই যে ভেঙে এখানে রাখা হচ্ছে, খাচ্ছে। আর এই যে বাদামটা ঠিক মতন ভাঙতে পারবো না, শক্ত, সেটা এইটা দিয়ে, এই জাতি দিয়ে ভাঙা হবে সেটা। বন্ধুরা, এই যে আমরা রাত্রে খেতে বসেছি। এই যে সে পাঁচমিশালি সবজিটা হয়েছে, আর ইলিশ, সর্ষে ইলিশ। আর এই যে এখানে আম, এখানে আম কাটা আছে। আমটা এখন শেষের পথে এসে গেছে। এটা দুটোই ল্যাংড়া আম, ভীষণ মিষ্টি। আমি এক পিস খেয়ে দেখেছি, খুব মিষ্টি। আর এই যে আম দই নিয়ে এসেছিলো কদিন আগে, তা আমাদের খেতে ভুলে গেছি, ফ্রিজে রয়েছে তো রয়েছে, খেতে ভুলে গেছি। এখন বের করা হয়েছে, ছেলে খাবে, যে খাবে খাবে, না খাবে না খাবে। আস্ত থাকলে ফ্রিজে আবার উঠে যাবে। চা আপাতত এখন রাখছি, আমি এবার ভাত বাড়বো। খাওয়া দাওয়া শেষে তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। টেবিল গোছানো হয়ে গেছে, গ্যাস গোছানো হয়ে গেছে, বেসিন গোছানো হয়ে গেছে, এঁটো কাটাগুলো সব ডাস্টবিনে ফেলা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমি একটা পাঁচমিশালি সবজি করেছি, তোমরা দেখেছো। ওই সবজিটা আমি যার কাছে শিখেছিলাম, তার কথাটা আমার আজকে মনে পড়েছিল। সে বহু বছর আগে, আজ থেকে 22-23 বছর আগে তার সাথে পরিচয় হয়। কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, সেই দুর্ঘটনার গল্পটাই আমি তোমাদের সঙ্গে আজকে বলবো। তখন আমার ছেলের বয়স 1.5 বছর। ওই বাড়িটাতে আমি তখন ভাড়া যাই। আর ওই ভদ্রমহিলা হচ্ছে স্কুল টিচার ছিল, প্রাইমারি স্কুল টিচার। কিন্তু তার কাজের খুব এক্সপার্ট, যে কোনো কাজ, গোছানো গাছানো, মানে যেমন চেহারা ছিল, লম্বা চওড়া ছিল, সেরকম খুব কাজ বাজে পাকা ছিল। রান্না বান্না এক্সপার্ট ছিল, মানে যেটাই রান্না করে খুব সুন্দর টেস্ট করে রান্না করে। তারপরে সে এবার যেহেতু ওনার সকালবেলা স্কুল যেতে হতো, উনি আবার শনিবারের দিন একটু নিরামিষ খেত। তাই উনি এই বর্ষার সময় কাঁচকলা, ওই কচু, পেঁপে, 2-4টে পটলের পিস,
আলু, বেগুন এগুলো দিয়ে একটা সবজি করতো প্রেশার কুকারে। প্রেশার কুকারের মধ্যে ফোড়ন ফেলবে, আদা দেবে, পাঁচফোড়ন, আদা ওইটা ফোড়ন ফেলবে, কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা দিয়ে, বেশি না অল্প 2-4টে নাড়া দিয়ে সিটি, একটা সিটি বা দুটো সিটি, সবজির উপরে ডিপেন্ড করবে, একটা দুটো সিটি দিলে মোটামুটি হয়ে যায়। সবজিটা ঘাটা হবে না, আস্তে আস্তে থাকবে, কিন্তু গলা গলা হয়ে যাবে, খেতে খুব টেস্টি। তারপর নামানোর সময় একটু ঘি আর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দাও, টেস্ট ছিল। যাই হোক, তারপরে দুর্ঘটনাটার কথা বলতে ভালো লাগছে না, তবু একটু বলি তোমাদের সঙ্গে, আমার যখন স্মৃতিতে এসেছে ওনার এটা। উনি তো স্কুল টিচার ছিলেন, আর হচ্ছে ওনার হাজব্যান্ডের টিভির দোকান ছিল, বিজনেস ছিল টিভির দোকান, কিন্তু হাজব্যান্ডটা ভালো ছিল না, বিজনেসটা লসে রান করছিল। তারপরে মানে উনি মাইনা পেতো, ওনার মাইনার টাকা নিয়ে দোকানে আর কি চালাতো, বিজনেসটা লসে রান করছিল, আর মানে তার ক্যারেক্টারটা খারাপ হয়ে গেছিল। তখন এইটা উনি নিতে পারেনি, উনি যখন এই জিনিসটা জানতে পেরেছিল উনি নিতে পারেনি। অনেকে আছে নিতে পারে না, অনেকে একদম ভেঙে পড়ে, অনেকেই করে। তা যাই হোক, এটা এখন আমি বলবো যেটা উনি ভেঙে পড়েছিল, উনি এটা ভুল করেছিল, কারণ উনি রীতিমতো একটা সার্ভিস করতেন, ওনার ভেঙে পড়ার মতন কিছুই ছিল না। ওনার টাকায় ওনার দুটো মেয়ে ছিল, মেয়ে দুটো কত আদরে মানুষ করেছিল, আহারে মনে পড়লে কি হয়, সেই মেয়ে দুটো রেখে মারা গেল। তারপরে কি হলো, উনি মানে গায়ে আগুন দিয়ে সুইসাইড করলো বাথরুমে গিয়ে। কিন্তু মানে ভাগ্য ভালো ছিল ওই সময়টা আমরা বাড়িতে ওখানে ছিলাম না, ওটা নর্থ বেঙ্গলের ঘটনা, আমরা ওইখানে ছিলাম না, আমরা কলকাতা চলে এসেছিলাম বাড়িতে। আমরা তো এই সাইডের লোক, আমার বাপের বাড়ি হচ্ছে চাঁদপাড়া, বনগাঁ থেকে একটু ভিতরে নহাটা বলে একটা জায়গা আছে সেখানে। আর ওটা নর্থ বেঙ্গলের ঘটনা। তোমাদের আগে আমি বলেছি নর্থ বেঙ্গল ফালাকাটায় আমি থাকতাম, ফালাকাটার ঘটনা। তাই যাই হোক, হচ্ছে উনি সার্ভিস করতেন, উনি কিন্তু ওনার মতন পিছন ফিরতেই পারতেন ওনার হাজব্যান্ডকে রেখে, কিন্তু উনি সেটা নিতে পারেনি, উনি গায়ে আগুন দিয়ে মারা গেল। ওই সময়টা আমরা ছিলাম না, আমরা বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, ওই বিকৃত রূপটা আমাদের আর দেখতে হয়নি। তারপরে উনি হচ্ছে 21 দিন থেকে মারা গেছিলো। তারপর উনি যখন হসপিটালে ছিল তখন আমরা বাড়িতে ওখানে আবার চলে গেছিলাম, বাসায় চলে গেছিলাম ফালাকাটায়। কিন্তু ওনাকে আমি আর দেখতে যাইনি, আমি বলেছিলাম দেখতে যাব, কিন্তু যারা পরিচিত ছিল ওখানে তারা সবাই বলেছিল যে মানে তারা নিজেরা আলোচনা করেছিল যে আমাকে দেখতে যেতেন না, কারণ আমি ওনার ওই বিকৃত রূপ দেখলে হয়তো ভয় পেয়ে যেতে পারি, তারপরে ওই বাড়িতে হয়তো থাকতে নাও চাইতে পারি, তারপরে ওই একটা স্মৃতি নষ্ট হয়ে যাবে। তাই ওনার যে ভালো চেহারার স্মৃতিটা আমার মনে এখনও সে ভালো স্মৃতিটাই আছে, এমনকি ওনার 2 বাচ্চাকেও দেখতে দেয়নি, কারণ ওরা ওর মায়ের যে ভালো চেহারাটা জানে, স্মৃতিতে আছে, ওরা মায়ের সেই ভালো চেহারাটা স্মৃতি নিয়েই ওরা থাকবে, বা মায়ের ওই বিকৃত পুড়ে যাওয়া বিকৃত চেহারাটা ওদের মনের মধ্যে আর ওরা দেয়নি, বাচ্চা দুটোকেও দেখায়নি। ও তারপরে ওনাকেও ওখান শিলিগুড়ি থেকে আবার নিয়ে আসা হলো কলকাতা, উনি কলকাতাতেই মারা যায়। তারপরে তো আমি একাই ওই বাড়িতে থাকতাম, সবাই অবাক হয়ে যেত যে আমি কি করে থাকি এই বাড়িতে। মানে তখন আমার ছেলে তো 1.5 বছর 2 বছর পুরো হয়েছে কিনা আমার মনে পড়ে না। যাই হোক, 1.5-2 বছরের মধ্যেই ছিল বয়সটা। ওনার এটা মনে আছে। তারপরে কি হলো, দেখো কার পয়সা কে খায়, এটা বলে না, কার পয়সা কে খায়, হ্যাঁ, কে নেয়। হ্যাঁ, এবার উনি তো চাকরি করতেন, ওনার হাজব্যান্ড তো টিভি সারাই করার কাজ করতো, মানে পুরোনো টিভি সারাই করতো, কখনো কখনো নতুন টিভিও বিক্রি হতো দোকানে, মানে কোম্পানি থেকে টিভি রেখে যেত, তারা বিক্রি সেল হয়ে গেলে এসে পয়সা নিয়ে যেত, এরকম ব্যাপারটা ছিল। যাই হোক, তারপরে সে
কার পয়সা কে খায়। ওনার চাকরি তখন একটা নিয়ম এসে গেল যে হাজব্যান্ডের চাকরি যেমন ওয়াইফ পাবে, এরকম ওয়াইফের চাকরি হাজব্যান্ড পাবে। হাজব্যান্ড যদি বেকার হয়, যদি থাকে, চাকরি না করে, তো উনি চাকরি করে না, ওই চাকরি উনি পেয়ে গেল, হাজব্যান্ড পেয়ে গেল। এবার হাজব্যান্ড আবার বিয়ে করলো, এবার সে উনিও মারা গেছে, সে ভদ্রলোকও মারা গেছে, সঙ্গে সঙ্গে না, বেশ অনেক দিন পরেই মারা গেছে। যাই হোক, সেই মারা যাওয়ার পরে সে সেই পেনশন ওনার এখন যে আবার বিয়ে করেছিল সেই বউ পায়, সেই বউ সেই পেনশন পায়। তাহলে কার পয়সা কাদের খাওয়ার কথা কোথায়? মেয়ে দুটোর ভিতরে এর কোনো খবর নেই এখানে, মেয়ে দুটোর কোনো খবর নেই এর ভিতরে। ওনার চাকরি উনি পেল, ওনার পেনশন ওনার মিসেস পাচ্ছে, মানে পরে যে বিয়ে করলো সে মিসেস পাচ্ছে। আর মেয়ে দুটো কোথায় গেল? তাই বলে যে কার খাওয়া কে খায়। এটা ঈশ্বর বলেছে না যে কার খাওয়া কে খায়, যার যার খাওয়া সেই সেই খায়। তাই যাই হোক, এই ঘটনাটা। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি একটা মনের ইচ্ছা প্রকাশ করেছি, মনের ইচ্ছা রেখেছি যে এই চ্যানেল থেকে যদি আমার কিছু মানে হয়, কী বলবো এটাকে, ইনকাম আর কি, ইনকাম আমার জন্য বলা ঠিক চলে না, যে আমি যদি তোমাদের সাবস্ক্রাইব করার জন্য যদি কিছু পয়সা আমার হাতে আসে, তা লাইক শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, তাহলে আমি সেই পয়সা কিছু দুস্থ ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য আমি খরচ করব। এই আশা রেখে তোমাদের কাছে থেকে আজকে মতো আমি বিদায় নিচ্ছি। তো তোমরা আমার এই চ্যানেলটাকে একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। মেন এখন দাঁড়িয়েছে আগে সাবস্ক্রাইবটা বাড়ানো। তাই তোমরা আমার এই চ্যানেলটাকে আগে একটু সাবস্ক্রাইব করো। তোমরা যারা যারা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো।